এখানে পড়াশোনা করতে আসছো নাকি ফাইজলামি করতে আসছো? তোমার সাহস কি করে হয় এমন বেয়াদবি করার পুরো ক্লাসের সামনে? চেঁচিয়ে বলল কথাগুলো আয়ান। আয়ানের চিৎকারে পুরো ক্লাস স্তব্ধ হয়ে গেছে। কারো মুখে কোনো কথা নেই। মনে হয় সবাই বোবা, কেউ কথা বলতে পারে না। এই মেয়ে, বের হন। আপনি যা করেছেন তার শাস্তি তো আপনাকে পেতেই হবে। মেয়েটির আর কোনো কথা না বলে ভয়ে চুপচাপ বের হলো। কান ধরে পুরো মাঠ তুমি ঘুরবে আর বলবে স্যারের সাথে বেয়াদবি করার জন্য আমি আমার মতো, আর বলবে স্যারের সাথে বেয়াদবি করার জন্য আমি আমার শাস্তি পাচ্ছি। তোমরা কেউ আমার মতো স্যারের সাথে বেয়াদবি করবে না, স্যারের মনে কষ্ট দিবে না, স্যারের অসম্মান হয় এমন কোনো কাজ করবে না। যদি কেউ স্যারের সাথে বেয়াদবি করার চেষ্টা করতে চাও, এসব চিন্তাভাবনা মন থেকে ঝেড়ে ফেলে দাও, না হলে আমার মতো তোমরাও শাস্তি পাবে। মেয়েটি কান্না করতে করতে বলল, সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। আমি আর এমন করব না। প্লিজ আমাকে মাফ করে দিন। আমি তোমার থেকে অজুহাত শুনতে চেয়েছি? তুমি এমনিতেই আজ আমার ক্লাসের মূল্যবান সময় নষ্ট করে দিয়েছো। আমি এক কথা বারবার বলতে পছন্দ করি না, তাই আমাকে এমন কিছু করতে বাধ্য করো না। রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে আয়ান মেয়েটাকে খালি তুমি করে বলে ফেলেছে। মেয়েটি ভয়ে আর কোনো কথা বলেনি। কথা না বলে কান ধরে বাইরে চলে গেল। ক্লাসের সবাই যেতে চাইলে আয়ান রেগে বলে দেয়, আমার ক্লাসের সময় শেষ না হওয়া পর্যন্ত যদি কেউ রুমের বাইরে প্রবেশ করেছো, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আমি আর তোমাদের ক্লাসই নিব না। বলেই আয়ান মেয়েটির দিকে গেল। আয়ানের কথায় সবাই ভয়ে আর বাইরে গেল না, কিন্তু মনকে বোঝায় সে তো বাইরে যাওয়ার জন্য ছটফট করছে। বাপরে, ভাগ্যিস আমি কিছু বলি নাই, তা না হলে আজ আমারও এই অবস্থা হতো রে সব। বলল মেধা। তুইও একটু বল, তাহলে স্যার তোকেও ওই মেয়েটার মতো অবস্থা করবে। পুরো কলেজে সবার নজর এখন মেয়েটার দিকে। আয়না বলা কথাগুলো বলছে আর পুরো মাঠ কান ধরে ঘুরছে। কয়েকজন এসে বলা বলি করলো, কিরে, কি হয়েছে? স্যার মেয়েটাকে এভাবে শাস্তি দিচ্ছে কেন? আরে বলিস না, মেয়েটা স্যারকে সবার সামনে প্রপোজ করেছে, আবার স্যারকে আগুন বলেছে, বিয়ের প্রস্তাব দিয়েছে। জানিসই তো স্যার কত রাগী, এসব একদম পছন্দ করে না। তার উপর সবার সামনে বলেছে, ক্লাসের সবাই হাসাহাসি করেছে। স্যারের কত বড় অপমান হলো বলতো। ভাই রে ভাই, স্যারকে তো আমিও পছন্দ করে ভাবছিলাম প্রপোজ করব। আজকে যা দেখলাম, আমি আর স্যারের ধারে কাছেও যাব না। মেয়েটা আসলেই কাজটা ঠিক করে নাই। স্যারকে যখন এতই পছন্দ, তাহলে স্যারকে একা আলাদাভাবে বলতে পারতো। ভালো হয়েছে বলছে, একা বললে স্যার ওকে বকা দিত, সবকিছু সমাধান হয়ে যেত। সবার সামনে বলছে দেখে মেয়েটার কি অবস্থা করেছে স্যার। আমরা তো সতর্ক হয়ে গেলাম। শুন, স্যারকে দোষ দিবি না। স্যার ওনার জায়গা থেকে ঠিকই আছে। এটা পড়াশোনা করার জায়গা, প্রেম ভালোবাসা করার জায়গা না। তাই স্যার মেয়েটিকে একদম উচিত শিক্ষা দিয়েছে। হয়েছে স্যার ভক্ত ছাত্রী, আর আপনাকে জ্ঞান দিতে হবে না। স্যার ওই মেয়েকে ফিরিয়ে দিলেও আমাকে দিবে না। আমি ওই মেয়ের থেকে বেশি সুন্দরী, আর পড়াশোনায় অনেক ভালো। স্যার তোকে জীবনও বিয়ে করবে না। কোথায় স্যার আর কোথায় তুই? বামন হয়ে চাঁদে হাত বাড়াতে চাস নাকি? তুই চুপ থাক, একদম কথা বলবি না। স্যার শুধু আমার। তোদের লজ্জা নেই? বলতে হবে, এত কিছুর পরেও স্যারের পিছে পড়ে আছিস। তখনই আয়ান যাচ্ছিল ক্লাসের দিকে। আপনাদের ক্লাস নেই? এখানে দাঁড়িয়ে আছেন কেন? কোন স্যারের ক্লাস এখন নাম বলেন, আমি স্যারকে পাঠিয়ে দিচ্ছি। টিচাররা রেগে বলল আয়ান। সবাই ভয়ে যে যার মতো ক্লাসে চলে গেল। একটু পরে মেয়েটির বাবা মা আসলো। আয়ানকে ডেকে পাঠালে আয়ান মেয়েটির বাবা মায়ের কাছে গেল। মেয়েটির বাবা আয়ানকে বলল, তোমার সাহস হয় কি করে আমার মেয়েকে পুরো কলেজের সামনে অপমান করানোর? আমি চাইলে তোমার কি কি করতে পারি? আপনার যা করার করে নিন আপনি। আপনার মেয়ে অপরাধ করছে, আমি তাকে তার শাস্তি দিয়েছি। মেয়েটির মা, আবার কথা বলছো তুমি? আমি যদি তোমার চাকরি না খেয়েছি, তাহলে আমার নামও রিনি মজুমদার না। আমিও দেখতে চাই আপনাদের কতটা ক্ষমতা। পারলে আমাকে এই কলেজ থেকে বের করে দেখান। আমি আয়ান চৌধুরী যতদিন না এই কলেজ থেকে নিজে অবসর নিচ্ছি, ততদিন কেউ আমাকে বের করতে পারবে না। একে তো আপনার মেয়ে
অন্যায় করেছে সেটা তো জানতে চাননি নাই। আবার বড় বড় কথা বলছেন, মেয়েকে কলেজে প্রেম ভালোবাসা করার জন্য পাঠিয়েছেন। বলল মেয়েটির বাবা। ভালো লাগতেই পারে তাই বলে তুমি এমন করবে? ভালো করে বুঝিয়ে বলতে পারতে। বলল মেয়েটির মা। আপনার মেয়ে অবুঝ নয়, যথেষ্ট বড় হয়েছে, জ্ঞান হয়েছে। ও আমাকে বলে আমি নাকি আগুন, আমাকে ভালোবেসে বিয়ে করতে চাই। কথাটা আমাকে আলাদা করে বলতে পারতো, আমি বকা দিয়ে বুঝিয়ে বলে ছেড়ে দিতাম। ও কি করেছে পুরো ক্লাসের সামনে বলেছে, সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছে, কত বাজে বাজে কথা বলছে। নিজের মেয়ের সম্মানের দিকটা দেখলেন। আমি এই কলেজের টিচার, আমাকে প্রতিদিন আমার ছাত্রছাত্রীদের পড়াতে হয়। ওর জন্য আজ আমি সবার সামনে অপমানিত হয়েছি। আজ যদি আপনার মেয়েকে ছেড়ে দিতাম তাহলে ওর দেখে আরও এমন অনেককেই করতো, কিন্তু এখন করার আগে 10 বার ভাববে। আয়ানের কথা শেষ না হতে মেয়েটির বাবা মেডিকেল থাপ্পড় বসিয়ে দিল। আমাকে আমি এসব করতে কলেজে পাঠাই? আজ তুমি বাসায় চলো, তোমার খবর আছে। তুমি মেয়েটাকে মারছো কেন? ছোট বাচ্চা ভুল করে ফেলছে, বুঝিয়ে বললেই তো হয়। চুপ থাকো, তোমার জন্য মেয়েটা আমার এমন হয়ে গেছে। আজ তোমার ওই আছে বাসায়, চলো। বলেই আয়ানের কাছে মাপ চেয়ে নিল। তারপর মেয়েকে টানতে টানতে নিয়ে চলে গেল লোকটি। মেয়েটির মাও পেছনে পেছনে চলে গেল। কলেজ থেকে এসে শখের এত খারাপ লাগছিল, টিভি দেখতে দেখতে কখন যে ড্রয়িং রুমে ঘুমিয়ে পড়েছে সেদিকে তার কোনো খেয়াল নেই। ঘুম ভাঙলো কলিং বেল আওয়াজে। ঘুম চোখ নিয়ে দরজা খুলে দেখলো স্যার আসছে। ঘুমের মধ্যে বলে উঠল, স্যার কিছু বলবেন? আপনার কিছু লাগবে? শখ, তুই ঘড়ির দিকে তাকিয়ে দেখছো কয়টা বাজে, আর তুমি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছ? কয়টা বাজে তা দেখে আমার কাজ নেই বাপু, আমার আগে ঘুম। আপনি যে কাজে আসছেন সে কাজ করেন, আমি বরং ঘুমোই। আয়ান এবার রাগী লুক নিয়ে বলল, শখ, আমি তোমার স্যার, তোমার ফ্রেন্ড নই। এটা কেমন ধরনের ব্যবহার তোমার? আয়ানের ধমকে শখের হুঁশ আসলো। ঘুমের মধ্যে কি বলে বলছে স্যারকে? সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। আসলে ঘুমের মধ্যে 5 মিনিট টাইম দিলাম, ফ্রেশ হয়ে আসো। আর যদি এর মধ্যে যদি আসতে না পারো তাহলে আমি চলে যাব। না স্যার, আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি, আপনি তাড়াতাড়ি আমার রুমে আসুন। বলেই শখ দৌড়ে ফ্রেশ হতে চলে গেল। আয়ান এবার পড়লো মহাবিপদে। এতদিন তো মুনতাহা রুমে পড়াইছে, শখের রুম কোনটা সে তো চেনে না। এখন কি করবে? একটু পরে মুনতাহা রেডি হয়ে বেরিয়ে আসলো, মনে হয় বাহিরে যাবে। আয়ানকে দেখেই মুখ বেঁকিয়ে চলে গেল। কেন জানি মেয়েটাকে দেখলে আয়ানের রাগ মাথায় চড়ে বসে, তবুও কিছু বলে না, ওর স্যারের মেয়ের জন্য। এই কি বাবা, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? শখ তোমাকে ওর রুম দেখিয়ে দেয় নাই? আসলে আন্টিও ঘুমিয়েছিল, আমি ওকে তাড়াতাড়ি ফ্রেশ হতে বলাই দৌড়ে চলে গেছে। আর এতদিন তো মুনতাহার রুমে পড়াইছি, তাই শখের। বুঝেছি বাবা, আর বলতে হবে না। দেখো আমার মেয়ের কাণ্ড, খালি হাত পায়ে বড় হয়েছে, কোনো জ্ঞান বুদ্ধি হয় নাই। তুমি কিছু মনে করো না বাবা, আসো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। বলেই শখের রুমে নিয়ে গেল। আয়ান শখের রুমে গিয়ে পুরোই অবাক, মাথায় প্রচন্ড রাগ উঠে গেল। এটা মানুষের রুম নাকি মাছের হাট বাজার? হ্যাঁ, পুরো রুমে চকলেট, আইসক্রিম, চিপস আরও সব হাবি জাবি জিনিসের প্যাকেট পড়ে আছে। রুম তো না, যেন গরুর গোয়াল ঘর। তুমি কিছু মনে করো না বাবা, মেয়েটা আমার নিজের রুমে নিজের কোনো জিনিস ছাড়া কাউকে ঢুকতে দেয় না। ওর অনুমতি ছাড়া ওর রুমে প্রবেশ করলে খুব রাগারাগি করে। মা, কিছু বলতে গিয়েও শখকে দেখে থেমে গেল। তুই এসে গেছিস, পড়াশোনা শুরু কর। আমি আয়ান বাবার জন্য নাস্তা তৈরি করে নিয়ে আসি। শখ, এটা তোমার রুম। হ্যাঁ স্যার, কিন্তু কেন? বিশ্বাস হচ্ছে না। এটা নিশ্চয়ই কোনো গরু ছাগলের ঘর বলে আমার মনে হয়। আমি তো জানতাম মেয়েদের ঘর অনেক সুন্দর আর পরিপাটি হয়, এখন তো দেখছি পুরো গরুর গোয়াল ঘর। স্যার আপনি এভাবে বলতে পারেন না। দেখুন তো কত সুন্দর আমার 4 বাচ্চা, বিছানায় বড় বড় 4টা টেডি বিয়ার দেখিয়ে। হ্যাঁ, যেমন গরু তেমন তার বাচ্চা। 5 মিনিট সময় দিলাম, 5 মিনিট সময়, তার মধ্যে রুম পরিষ্কার করে ফেলো। আমি পারবো না, আমার আম্মু আমাকে কাজ করতে বলে না। আসছে আমাকে উনি কাজ করতে বলতে। আয়ান রেগে চোখ গরম করে শখের দিকে তাকিয়ে আছে। এবার শখ একটা সুন্দর হাসি দিয়ে বলল, আপনি রাখছেন কেন স্যার? আমি তো মনে করছিলাম আপনি কত ভালো, আমার গুরুজন। আমি তাই আপনার কথা অমান্য করতে পারি বলেন? জানেনই তো আমি মেয়েটা খুব ভালো,
একটু ভাব নিয়ে বলল শখ। আমি তোমাকে রুম পরিষ্কার করতে বলেছি, তোমার থেকে কাহিনী শুনতে চাই নাই। শালা বজ্জাত বেড়া, হনুমান ছাগলের 3 নাম্বার বাচ্চা। আমারে পাইছেটা কি? কলেজে গেলে শাস্তি দেয় না, কলেজে গেলে শান্তি দেয় না, শাস্তির উপরে রাখে। বাসায় এসেও শান্তি নেই, বাসায় এসেও শান্তি নেই। আমার বাসায় এসে আবার আমাকেই হুকুম করছে। আমি কি তোর কেনা গোলাম নাকি তোর ঘরের বউ? তুই আমারে এত জ্বালাস শালা, তোর কপালে কোনোদিন বউ জুটবে না, অভিশাপ দিলাম। আমাকে গালি দেওয়া শেষ হলে এবার কাজে লেগে পড়ো, সময় নষ্ট হয়ে যাচ্ছে। শালা তুই আবার কথা বলিস? মনে মনে কথা বলেও শান্তি নেই শালা, তাও শুনতে পায়। শখের বিড়বিড় করা দেখে আয়ান ভ্রুকুচকে তাকিয়ে আছে। শখ কি বলছে হয়তো তো বোঝার চেষ্টা করছে। কি হলো, আমার কথা তোমার কানে যাচ্ছে না? চলে গেলাম আমি। স্যার কি বললে বলবো, তুমি আমার কথা শোনো নাই, তাই আমি আর তোমাকে পড়াবো না। এত বড় মিথ্যা কথা বলবেন আপনি? আল্লাহ আপনাকে এত বড় পাপ দিবে স্যার। আমি তাই ছাত্রী হয়ে স্যারের পাপ হতে দিতে পারি? এক্ষুনি পুরো রুম পরিষ্কার করে দিচ্ছি। শখ, আমি তোমার স্যার, আর তুমি যথেষ্ট বড় হয়েছো, তাই এসব পোশাকে আমার সামনে আসবে না। আর এসব পোশাক আর পরবে না। বড় হয়েছো, সালোয়ার কামিজ পরবে, বুঝতে পারছো? মাথা নিচু করে বলল কথাগুলো আয়ান। লে শালা এখন আমার পোশাক নিয়ে পড়েছে। আমি কি সুন্দর কার্টুন আলা গেঞ্জি আর 3/4 প্যান্ট এসব বাদ দিয়ে নাকি আবুলের মতো সালোয়ার কামিজ পরবো? পারবো না আমি। কিছু বললে? স্যার, আপনি আমার সব বিষয়ে কথা বলতে পারেন না। আপনার কোনো অধিকার নেই। আমি পড়বো কি না, আমি পড়বো কি করব এইসব বলতে তো আর আপনি আসেন নাই। আপনি আমাকে পড়াইতে আসছেন, তাই এইসব না দেখে আপনি আপনার কাজ করুন। আয়ান এবার রেগে উঠে দাঁড়ালো, আস্তে আস্তে শখের দিকে এগোতে লাগলো। ভয়ে শখ শেষ, রেগে কি বলে ফেললো স্যারকে। এখন কি বাঁচাতে আসবে? হ্যাঁ, শখ দেয়ালের সাথে ঠেকে গেছে, আর যাওয়ার জায়গায় নেই শখের। এখন আয়ান এদিকে আয়ান শখের অনেকটা কাছে চলে এসেছে। এবার আয়ান 2 হাত দিয়ে দেওয়ালে চেপে ধরলো, মাঝখানে শখ। বেশ ভয় লাগছে শখের, ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে, ভয়ে চোখ বন্ধ করে নিল। আমি আয়ান চৌধুরী, আমার কথা অমান্য করে এমন কেউ নেই। তোমার সাহস হয় কি করে আমার মুখের উপরে কথা বলার? সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। আমি এখনই চেঞ্জ করে আসছি। কথা দিলাম আর এমন পোশাক পরবো না। গুড গার্ল, যাও তাড়াতাড়ি আসো, সময় নষ্ট হয়ে যাচ্ছে। আয়ান শখের থেকে দূরে সরে আসলে শখ যেন হাফ ছেড়ে বাঁচলো। দৌড়ে কোনো রকমে ওয়াশরুমে চলে গেল। একটু পরে কালো রঙের সালোয়ার কামিজ পরে বেরিয়ে আসলো। আয়ান আর চোখে শখকে দেখছে, ফর্সা শরীরে কালো রংটা আরো আকর্ষণীয় করে তুলেছে। বসো, আজ তোমার একটা পরীক্ষা দিব। ভালো ফলাফল করতে পারলে তোমার জন্য একটা উপহার আছে। সত্যি স্যার? কি উপহার? আগে দেখান, তারপরে পরীক্ষা দিব। আয়ান রাগী চোখ নিয়ে শখের দিকে তাকালো। আমি তো মজা করছি, আমি পরীক্ষা দিব। প্রশ্ন দেন, আমি লেখা শুরু করে দেই। এই নাও, তোমার সময় 30 মিনিট। তারপরে শখ লেখা শুরু করলো। লেখা শেষ করে স্যারকে দিল। গুড, খারাপ না। তোমাকে যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ কিন্তু তুমি নও। এই নাও তোমার উপহার। কথাটা বলেই কলম এগিয়ে দিল আয়ান। শখ অনেক খুশি হলো কলমটি দেখে। এন্ড স্যার, এই কলম আপনি আমার জন্য এনেছেন? আপনি কোথায় পেলেন? জানেন, আমি খুব খুশি হয়েছি। ওলে গুলুমুলু বলেই আয়ানের গাল টেনে দিল। আয়ান রাগী চোখ নিয়ে বলল, তোমার সাহস কি করে হয় আমাকে ছোঁয়ার? আমি তোমার মজা করার ফ্রেন্ড নাকি? তখনই দরজার কাছ থেকে ফিয়াজ এসে বলল, দেখো আয়ান, তুমি আমার বোনের সাথে এমন করে কথা বলতে পারো না। এটা কোনো স্যারের ব্যবহার? আমি আপনার বোনের সাথে খারাপ ব্যবহার করি নাই, ও যা করেছে তাই বলেছি। তোমাকে এখানে টাকা দিয়ে রাখা হয়েছে, এমনি এমনি রাখা হয় নাই, তাই তোমার সবকিছু শুনতে বাধ্য নই আমরা। শুনেন ভাইয়া, আপনি বড় ভাই হন, তাই এর কথার কোনো উত্তর দিলাম না। আমি আয়ান, আমার টাকার কোনো অভাব নেই। তাছাড়া আমি টিউশনি করাই না, শুধু স্যারের সম্মান রক্ষা করতে পড়াইতে আসছিলাম। এই বাসার আসার পর থেকে আমি যত অপমানিত হয়েছি, এর থেকে আর এই বাসায় পড়ানো আমার পক্ষে সম্ভব না। শখ, আমি আর কাল থেকে পড়াতে আসবো না, স্যারকে বলে দিও। হ্যাঁ যাও, তোমার মতো টিচার রাস্তাঘাটে কত পড়ে আছে। ভাত ছিটিয়ে দিলে যেমন কাকের অভাব হয় না, ঠিক তেমনি টাকা ছিটিয়ে দিলে টিচারের অভাব হবে না। এখানে থাকলে কিছু হয়ে যেতে পারে, তাই নিজের রাগটা দমিয়ে আয়ান রাগে গজগজ করতে করতে চলে গেল।
ভাইয়া তুমি স্যারের সাথে বাজে ব্যবহার করলে কেন? স্যারের কোনো দোষ নেই, আমি তো ভুল করছি। তুই চুপ থাক, তোর থেকে শুনতে চেয়েছি স্যারের হয়ে আসছিস সাফাই গাইতে। ভাইয়া ফিয়াজ এবার শান্ত হয়ে বলল, দেখ, তুই আমার আদরের ছোট বোন, তোর সাথে যদি কেউ রাগ দেখিয়ে কথা বলে আমার সহ্য হয় না। বলেই ফিয়াজ চলে গেল। সত্যি সত্যি স্যার আমাকে কাল থেকে পড়াতে আসবে না? বলেই মন খারাপ করলো শখ। অন্ধকার রুমে বসে আছে একজন অচেনা ব্যক্তি। সামনে দেয়ালের সাথে বড় ফ্রেমে বাঁধানো দুই মানুষের ছবি। একটার মধ্যে বয়স্ক লোকের ছবি, আর একটা তার চেয়ে 5 বছর ছোট মহিলার ছবি। দুজনের দিকে তাকিয়ে অচেনা ব্যক্তিটি বলে উঠল, তোমরা চলে যাওয়ার 12 বছর হয়ে গেল। এই 12টা বছর ধরে অপেক্ষা করছি, এবার সময় এসে গেছে। তুমি সময়ের অপেক্ষা না করে আগেই রাস্তা থেকে সরিয়ে দিলেই তো পারো। ওর কেউ নেই দুনিয়ায়, মেরে ফেললে কেউ আসবে না দেখতে। বলল অচেনা ব্যক্তিটির ছেলে। তোর মতো আমি বোকা নয়, এত বছর ধরে ধৈর্য ধরে আছি এত বোকা কাজ করার জন্য। আমি কোনো কাঁচা কাজ করি না, আমার কাজের কোনো প্রমাণ আমি রাখি না, তাই চাইলেও কেউ আমাকে ধরতে পারবে না। আমার আর সহ্য হচ্ছে না বাবা, আমি ওকে আজই শেষ করে ফেলবো, তারপরে ওর সবকিছু আমাদের হয়ে যাবে। দেখ, বেশি বাড়াবাড়ি করবে না। আমার এত বছরের সাধনা তুই শেষ করে দিতে পারিস না। আর মাত্র 2টা বছর, তাহলে অপেক্ষা শেষ। থাকো তুমি তোমার অপেক্ষা নিয়ে, আমি গেলাম। বলেই ছেলেটা রেগে চলে গেল। অচেনা ব্যক্তিটি ভয়ঙ্কর হাসি দিল। যে জিনিসের জন্য নিজের ভাই ভাবিকে হত্যা করতে 2বার ভাবি নাই, সেখানে তুই তো আমার ছেলে। তোকে কি করে ঠিক করতে হয় আমার ভালো করেই জানা আছে। আমার কাজে যে বাধা প্রদান করবে আমি তাকে রাস্তা থেকে সরিয়ে দিব। বলেই লোক রুমটি বাহির থেকে আটকে দিয়ে চলে গেল। পরের দিন সকালবেলা শখ কলেজে গেল। আয়ানের সাথে কথা বলার চেষ্টা করছে, সরি বলছে, তবুও আয়ান কথা বলেনি। শখের খুব রাগ লাগছে, ওর জন্য শুধু শুধু আয়ান অপমানিত হলো। আয়ান মাপ না করলে কেন জানি শান্তি পাচ্ছে না শখ। এদিকে শখদের ইয়ারসেন্স পরীক্ষার সময় এগিয়ে এলো। সবাই সবার মতো পড়াশোনা নিয়ে ব্যস্ত। দেখতে দেখতে পরীক্ষাও শেষ হয়ে গেল। আজ রেজাল্ট দেবে, কে কততম স্থান অধিকার করেছে দেখতে এসেছে সবাই। ইয়ে, আমি ফার্স্ট হয়েছি। আমি সেকেন্ড হয়েছি। বলল আয়েশা। আমি তৃতীয় হলাম কি করে? বলল শখ। তোরা তাও আগে আছিস, আমরা কোথায় চলে গেছি দেখতো। বলল মেধা। তুই যেমন ছাত্রী তেমনি পেয়েছিস, আমি ভাবছি তুই পাশ করলি কিভাবে। বলল আমান। সত্যি তো, আমি পাশ করলাম কিভাবে? স্যার মনে হয় ভুল করে আমাকে পাশ করিয়ে দিয়েছে। মেধার কথা শুনেই সবাই হেসে উঠল। শখ, তুই তো 18তে পা দিলি, আমাদের ট্রিট দিলি না। 18তে পা দিয়েছি, 18 বছর পূর্ণ হয় নাই। আচ্ছা, তোদের একটা দারুণ জিনিস খাওয়াবো, তোরা সবাই যেটা একবার খেলে আর কোনোদিন খেতে চাইবি না। সবাই বেশ আগ্রহ নিয়ে বলল, কিরে? তাড়াতাড়ি বল শখ, আমার যে আর সহ্য হচ্ছে না। খাবার নাম শুনলে আমার পেটের ভেতরের ইঁদুরটা দৌড়াদৌড়ি শুরু করে দেয়। বলল কাব্য। ছি, তুই কত ময়লা, পেটের ভেতরে ইঁদুর পালিস? বলল আয়েশা। একদম বাজে কথা বলবি না। তোরা চুপ করবি নাকি আমি চলে যাব? বলল শখ। না না, তুই যাইস না বোন, তুই গেলে আমাদের খাওয়াবে কে? বলল কাব্য। হ্যাঁ, আসল কথায় চলে আসি। আমি তোদের এখন যা খেতে বলবো তাই খাবি, বল প্রমিস? প্রমিসের কি আছে? তুই আমাদের বিশ্বাস করতে পারিস। বলল মেধা। তোদের বিশ্বাস করি না জন্যই প্রমিস করতে বলছি। দেখলি সিয়াম, আমাদেরকে বিশ্বাস করে না শখ। ঠিকই বলেছে, তোদের বিশ্বাস করার থেকে রাস্তার কুকুরের বিশ্বাস করা অনেক ভালো। বলল সিয়াম। কি বললি শিয়ামের বাচ্চা? তোর আজ খাইছি। প্রথমে তো আমার কোনো বাচ্চা নেই, তবে ভবিষ্যতে হবে। আর আমি কোনো খাওয়ার জিনিস না, তুই আমাকে খাবি। আর তোর দ্বারা সবই সম্ভব, পেতনি বলে কথা। কি? আমি পেতনি? তোর বউ পেতনি, তোর বাচ্চা পেতনি, তোর 14 গোষ্ঠী পেতনি। তুই আমারে পেতনি কর শালা। আপনি আমার কোন বোনকে বিয়ে করেছেন দুলা ভাই? সিয়ামের বাচ্চা। বলেই সিয়ামকে কিল ঘুষি মারতে লাগলো। তোরা থামবি? কি শুরু করে দিয়েছিস? তুই ওদের কথায় কান দিস না, তুই বল কি খাওয়াবি। বলল আমান। আমি এখন তোদের যা খাওয়াবো মানে খেতে বলবো, তোরা খাবি তো? সবাই মিলে একসাথে বলে উঠলো, হ্যাঁ খাবো। এবার শখ বলে উঠলো,
তোরা সবাই কসম খা আর কোনোদিন আমার কাছ থেকে খেতে চাইবি না। বলেই শখ হাসতে শুরু করলো। সবাই শখের দিকে রাগী চোখ নিয়ে তাকিয়ে পড়লো। এইভাবে আমার দিকে তাকিয়ে আছিস কেন? তোরাই তো বললি আমি যা খেতে বলবো তোরা সবাই তাই খাবি। সবাই মিলে বলল, হ্যাঁ খাবো, এখন আমরা সবাই মিলে তোকে খাবো। শখ বাঁচতে চাইলে পালা। বলেই শখ দিল দৌড়। শখের পেছনে পেছনে ওরা সবাই দৌড় দিল। শখ দাঁড়া বলছি, তুই পালিয়ে যাবি কোথায়? আজ আমাদের হাত থেকে রক্ষে নেই তো, তুই আর শেষ। এত বড় ধোঁকা, বলল কাব্য। দৌড়তে দৌড়তে কখন যে রাস্তার মাঝে চলে এসছে শখ সেদিকে খেয়ালই নেই। রাস্তার মাঝখানে দুই কোমরে হাত দিয়ে হাঁপাচ্ছে শখ। ঠিক তখনই সবাই রাস্তার কিনারে এসে শখকে দেখতে পায়। প্রচন্ড বেগে একটি গাড়ি শখের দিকে এগিয়ে আসছে। শখ দূরে সরে যা, গাড়ি আসছে, বলল আমান। রাস্তায় অনেক গাড়ির আওয়াজে শখ শুনতেই পেল না, উল্টো বলতো, আমি আজ কিছুতেই তোদের কাছে ধরা দিব না, পারলে ধরে দেখা। বলে সামনে করতে দেখে গাড়িটি শখের কাছে চলে আসছে। আমান দৌড়ে আসতে আসতেই গাড়িটি দ্রুত গতিতে চলে আসলো। ভয়ে সবাই চোখ বন্ধ করে নেয়। ঠিক তখনই কেউ এসে শখকে বাঁচিয়ে নেয়। শখ ভয়ে চোখ বন্ধ করেছিল, এখন মনে হচ্ছে কেউ ওকে ধরে আছে। কে ধরে আছে তা দেখার জন্য চোখ খুললই তাকিয়ে দেখতে পেল একটি সুদর্শন যুবক, দেখতে বেশ লম্বা, শ্যাম বর্ণের দেখতে। ছেলেটি এবার বলল, তুমি কি পাগল? মাথা খারাপ হয়ে গেছে তোমার? কেউ এভাবে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকে? আসলে কি দিনকাল আসলো আজকালকার ছেলেগুলো না, এটাকে কিছু হতেই পারে না, নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করে। আরে বাবা, সমস্যা যখন আছে তখন তার সমাধানও আছে। তুমি চাইলে তার সমাধান করে নিতে পারো, নিজেকে শেষ করে দেওয়ার কি আছে? এই যে মিস্টার, তখন থেকে ফালতু বকেই যাচ্ছেন। আগে আমার হাতটা ছাড়ুন, তারপরে আমাকে বলতে দেন। ছেলেটি এবার শখের হাত ছেড়ে দিল। আপনি যেটা ভাবছেন সেরকম কিছুই না। ওকে, আমি আমার ফ্রেন্ডদের খাওয়াতে চেয়েছিলাম, পরে ওরা বলছে কি খাওয়াবি, আমি ওদের বলছি কসম খা, আর কোনোদিন আমার থেকে কিছু খেতে চাইবি না। এটা বলার জন্য তো ওরা আমাকে তাড়াচ্ছে মারার জন্য। সবকিছু শুনে ছেলেটি বোকা বনে গেল। এতক্ষণ দূরে থেকে সবকিছু দেখছিল আয়ান। রাগে চোখ লাল হয়ে গেছে, রাগে কপালের রগগুলি ফুলে উঠেছে। ফর্সা শরীরে স্পষ্ট বোঝা যাচ্ছে কেন ওর রাগ হচ্ছে ও নিজেও জানে না। গজগজ করতে করতে চলে গেল। আমান আগে শখের কাছে এসে পৌঁছালো, তারপর সবাই একসাথে শখের কাছে এলো। তুই কি পাগল? তোর কোনো কমন সেন্স নাই? তুই রাস্তার মধ্যে এসে দাঁড়িয়েছিলি, তোর যদি কিছু হয়ে যেত? তাহলে আরো ভালো, তোরা সবাই খেতে পারতি। দিব এক থাপ্পড়, সব দাঁত খুলে পড়ে যাবে, বলল আয়েশা। আমরা কি তোকে মেরে ফেলতাম নাকি রে, যে তুই নিজে চলে এলি মরার জন্য? রে, তোদের আমার একদমই বিশ্বাস হয় না, মেরে ফেলতেও তো পারিস। থাম, তোরা কি শুরু করলি? ধন্যবাদ ভাইয়া আপনাকে ফ্রেন্ডকে সাহায্য করার জন্য। বলল আমান। আরো অনেক কথা বলে সবাই চলে গেল। এদিকে তোমাদের দিয়ে একটা কাজও ভালো করে হয় না। কত সুন্দর একটা সুযোগ ছিল, এমন সুযোগ আর পাবো আমরা? কেন মারতে পারলে না মেয়েটিকে? ইচ্ছে করছে তোমাদের সবাইকে শেষ করে দিই। বলে লোকটি চিৎকার করতে শুরু করলো, পাগলের মতো বলছে। রুমের সবকিছু ভেঙে টুকরো টুকরো করে ফেললো। মেয়েটিকে বাঁচিয়ে দিল কে? স্যার, বড় সাহেব এসে পড়েছিল, তাই জন্য মেয়েটিকে মারতে পারি নাই। যদি মেয়েটিকে মারতে যেতাম তার সাথে বড় সাহেব ও। এই চুপ কর, আমার কলিজার কিছু হলে তোকে আমি শেষ করে ফেলবো। আমার কলিজার গায়ে একটা আঁচড় পড়লে তোদের সবাইকে আমি লাশ বানিয়ে ফেলবো। এবারের মতো মাফ করে দিলাম, পরের বার ভুল হলে তোদের মৃত্যু নিশ্চিত, মনে রাখিস। আর তৈরি থাক সবাই, আমি যে কতটা খারাপ আর ভয়ঙ্কর হতে পারি তোদের ধারণা নেই। বলে লোকটা হাসি দিল। সবাই লোকটা হাসি দেখে ভয়ে কেঁপে উঠল। সবাই জানে এই হাসির মানে কি, কতটা ভয়ঙ্কর হতে পারে। তা 12 বছর ধরে দেখে আসছে এরা। এবার ভুল হলে এদের মৃত্যু নিশ্চিত। পরের দিন সকালবেলা সবাই আগে কলেজে চলে আসলো। আজকে ফার্স্ট ক্লাস নতুন বর্ষে উঠেছে, তাই কেউ জানে না কোনো স্যারের কোনো ক্লাস। আগে কোনো স্যারের ক্লাস। সবাই ক্লাস রুমে গিয়ে ব্যাগ রেখে মাঠে বসে আড্ডা দিচ্ছে। ঠিক তখনই সেদিনের ছেলেটা আসে। হেই, তুমি কেমন আছো? তুমি এই কলেজে পড়ো, আমাকে বলো নাই তো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আর আমি তো এই কলেজে পড়ি, এটা বলার কি আছে মামা? মামা,
আমাকে তোমার কোন দিক দিয়ে মামা মনে হয়? নয়, হ্যাঁ ভাইয়া, আমাদের শখের প্রত্যেকটি ছেলেই নাকি তার মামা হয়। বলল আমান। এটা কোনো কথা? তোমরা সবাই কোন ইয়ারে পড়ো? আমরা ইন্টার দ্বিতীয় বর্ষে উঠলাম ভাইয়া। গুড। আমি অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করছি। আমি তোমাদের সিনিয়র, তো আমি যা বলবো তোমরা আমার কথা শুনতে বাধ্য। তা তো অবশ্যই ভাইয়া। আর তুমি আমাকে মামা ডাকবে না, ভাইয়া বলে ডাকবে। বলেই চলে গেল। এই নার্স, এই নাকি অনার্সে পড়ে। আমার বিশ্বাস হচ্ছে না জানিস, মনে হচ্ছে আজ থেকে 10 বছর আগে এই লোক পড়াশোনা শেষ করেছে। লোকটির নামও জানা হলো না। বলল আমান। নাম জানি কি করবি, তোর বোনের সাথে বিয়ে দিবি? বলল শখ। খেয়ে দে কাজ নেই তো আমার, এই বুড়া বেটার লাগে আমার এত সুন্দর ফুলের মতো বোনের বিয়ে দিয়ে দিমু। আমার কথা শুনে সবাই হেসে দিল। চতুর্থ পিরিয়ডে আয়ানের ক্লাস কেউ জানতো না, সবাই মিলে গল্প করছে। এমনিতেই শখের উপর রেগে আছে, তার উপর শখ একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে। ছেলেটি নতুন এসছে, শখদের সাথে বেশ ভালো মিল হয়েছে। গল্প বাহিরে গিয়ে করতে পারেন, এটা ক্লাসরুম, গল্প করার জায়গা না। শখ না তাকিয়ে বলল, আমাদের ক্লাসরুম, আমরা কি করব না করব এখন তুই বলে দিবি নাকি রে? আয়ান আরো রেগে গেল। আয়েশা শখকে হাত দিয়ে বারবার মানা করছে কিন্তু কথা না বলতে, সামনে তাকাতে, কিন্তু শখ তো শখই তেরার মতো বসে আছে। তাই নাকি? এই তুই কেডা রে? এইভাবে বিনা পয়সায় এক বস্তা জ্ঞান দিতে আইসু? বলল আয়ান। মুখের কি ভাষা এগুলো শখ? এখনই আমার ক্লাস থেকে বের হয়ে যান। হ্যাঁ হইছে, শালা বজ্জাত বেটা হনুমান ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো কথা বলতে হবে না। এমনি 1 বছরের জীবন টানা টানা করে দিয়েছে, এখন মুক্তি পেয়েছি, শান্তিতে থাকতে দে ভাই। আয়ান এবার চিৎকার করে উঠল। শখ শখ এবার সামনে তাকিয়ে আকাশ থেকে পড়ল। আল্লাহ স্যার, আপনি না মানে আমি কিছু বলি নাই, সামনে আমাদের কলেজের অনুষ্ঠান তো তাই কৌতুক শিখছিলাম, সরি স্যার। ইনোসেন্ট ফেস করে বলল। আয়ান জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। এটা ক্লাসরুম, এখানে ভুল করা যাবে না। নিজেকে শান্ত করে নিয়ে বলল, ব্যাগ বেঞ্চে উঠে দাঁড়ান মিস। শখ কেন স্যার? আয়ান শান্ত দৃষ্টি নিয়ে শখের দিকে তাকিয়ে আছে। আয়ানের এমন শান্ত দৃষ্টি শখের কলিজে কেঁপে উঠল। আর কোনো কথা না বলে উঠে দাঁড়ালো সে। এবার 2 কান ধরে দাঁড়িয়ে থাকবে পুরো ক্লাস। এবার আর এক পায়ে দাঁড়িয়ে থাকতে বললো না, কারণ পায়ে দাঁড়িয়ে থাকলে পরে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। শখ পড়ে যেতে পারে বলে 2 কান ধরতে বললো। পরের দিন সকালবেলা সবাই কলেজে আসছে। কয়েকদিন পরে কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, তাই জন্য সবাই যে যার মতো নাচ, গান, কবিতা, নাটক আরো অনেক কিছুই যে যার মতো করে তার প্রতিভা চর্চা করছে। শখ, তুই তো ভালো নাচ পারিস, দিবি না? বলল আয়েশা। আমি নাচ দিব না, তাই কখনো হয়? নাচ গান কবিতা যা যা আছে সব দিব। গান শুরু করলে রাস্তার কুত্তাগুলা একটা রাস্তা থাকবে না। বলল কাব্য। হ্যাঁ ঠিক বলছিস, সবাই কলেজের অনুষ্ঠানে চলে আসবে শখের গান শুনতে। বলল সিয়াম। তোরা থাকতে কি আর নতুন কুকুরের দরকার আছে নাকি রে? তোরাই এক একটা কুত্তা, তোরা থাকলে নতুন করে আর কুত্তার দরকার নেই। শখের বাচ্চা, আমরা কুত্তা তাইলে তুই কি রে? কেওড়া গাছের পেতনি তুই, সারাদিন ঢেউ ভেউ করিস। বলল আমান। প্রথমত আমার কোনো বাচ্চা নেই, আমি নিজেই একটা বাচ্চা। আর আমি কেওড়া গাছের পেতনি না রে, আমি হলাম হাজারো ছেলের ক্রাশ। শখের কথায় ছেলেরা হেসে দিল। কিরে শখ, তুই আয়না নিজের মুখ কখনো দেখেছিস? তোকে তো কুত্তা বিলের মতো দেখতে। মানুষের রুচি এতটাই খারাপ যে তুই ওদের ক্রাশ হতে যাবি। আমি মনে করি যাদের রুচি খারাপ তারাই তোকে পছন্দ করবে। বলল কাব্য। কাব্যের বাচ্চা, তোরে আজ খাইছি। বলেই কাব্যের চুল টানতে শুরু করলো শখ। আমান, তোরা দাঁড়িয়ে দেখছিস? আমারে বাঁচা, এই ডাইনি রাক্ষসী মেয়ে আমাকে মেরে ফেলবে রে। শালা মরবি, তাও বিয়ে আর খাওয়ার কথা ভুলবি না। বলল সিয়াম। শখ, তুই যে সাদার কপালে আসিস, ওই সাদার কপাল পুড়ছে। আমি তোর বরের চিন্তা করি। বেচারার ভাগ্য কতটা খারাপ হলে শখের মতো মেয়ে ওর বউ হবে। নিশ্চয়ই কোনো পাপ করেছিল, জীবনটা তেজপাতা করে দিবে শখ।
তুই যেমনটা ভাবছিস তেমনটা নাও হতে পারে। হতেই পারে শখের কপালে আয়ান স্যারের মতো রাগে লোকের সাথে বিয়ে হলো, তখন শখ ভেজে বেড়ালের মতো ম্যাও ম্যাও করবে। বলল আয়েশা। আয়েশার কথা শুনে সবাই হেসে উঠলো। আয়েশা, তুই আমার বেস্ট নাকি শত্রু বলতো? আল্লাহ যেন তোদের মতো ফ্রেন্ড কাউকে না দেয়। তখনই সেখানে এসে উপস্থিত হলো আয়াস। কি অবস্থা সবার, কি করছো এখানে? বানরের দল গুলোর খালি সারাদিন ঝগড়া। ভাইয়া আপনি এখানে? আপনি কিন্তু আমাদের অপমান করলেন। বলো আমান। রাখছো কেন ভাই? আমি মজা করলাম তোমাদের সাথে। আচ্ছা সরি। ঠিক আছে ভাইয়া, সমস্যা নেই, এমন করে বলবেন না, খারাপ লাগে। আমরা সবাই সারাদিন এমনি করি, এমন করি জন্যই ভালো থাকি। আমাদের দেহ আলাদা হতে পারে কিন্তু আত্মা একটাই সবার। বাবারে ছোট ভাই আমার রেগে গেছে। আচ্ছা বলো আমি কি করতে পারি? কি করলে তোমাদের রাগ কমবে? কাব্য টুস করে বলে উঠলো। আমাদের রেস্টুরেন্টে নিয়ে গিয়ে বিরিয়ানি খাওয়ান, তাহলে আমরা রাগ করব না। এই ব্যাপারে এটা কোনো বিষয় না, চলো আজ আমি তোমাদেরকে খাওয়াবো। খাব্বের বাচ্চা, তোকে এত ফটর ফটর করতে বলেছে কে? তোর বাপ মা কি তোকে কম খাওয়ায় রে? তুই ডাক্তার কাছে খেতে চাইবি? আমাকে এভাবে বলতে পারলে না, কাব্য খাবো না। তোর নাম কাব্য না হয়ে খাব্য রাখা ভালো ছিল। খাদক রাখলে সব থেকে ভালো হতো। শখের বাচ্চা, তোকে তাজা গিলে খাবো আমি। সারাদিন খালি সবাই মিলে আমাকে খাবারের কোটা দিস। আহা শখ, কি শুরু করলে? আমি তোমাদের বড় ভাই হই না? আমি আমার ছোট ভাই বোনদের খাওয়াতেই পারি। প্লিজ তোমরা না করবা না, তাহলে আমার অপমান হবে। কি আর করার, সৌজন্যতা রক্ষা করার জন্য সবাই মিলে গেল আয়েশার সাথে। সবাই খাবার অর্ডার করলো যে যার মতো শখ বাদে। শখ কিছু খাবে না বলছে, কিছু না খেলেই না, তাই জন্য শখ কোল্ড কফি দিতে বলেছে। কফি নিয়ে আসলে আয়াস নিজে হাতে শখকে কফিটা এগিয়ে দিল। দূর থেকে একজোড়া রাগীর চোখ সবকিছু দেখছে, ইচ্ছে করছে সবকিছু শেষ করে দিতে, কিন্তু পাবলিক প্লেসে কোনো সমস্যা তৈরি করা যাবে না, তাই চুপচাপ সবকিছু দেখছে আয়ান। আসলে সকালে বাসা থেকে রাগ করে না খেয়ে বেরিয়েছিল আয়ান। প্রচন্ড ক্ষুধা লাগায় সে রেস্টুরেন্টে খেতে এসেছিল। এসেই শখদের দেখতে পেল, তার আবার ছেলের সাথে। ছেলেটি কেমন করে শখের দিকে তাকিয়ে আছে। আয়ানের সহ্য হচ্ছে না কেন জানি। শখ, তোমার মাথায় কি জানি পড়েছে, দেখো। কোথায় দেখতে পাচ্ছি না। দাঁড়া আমি দেখি। বলল আয়াস। না থাক, তুমি খাও, আমি ঠিক করে দিচ্ছি। আয়াস যেই শখের দিকে হাত বাড়াতে যাবে ঠিক তখনই আয়ান রেগে উঠে আসলো। তোমরা এখানে তোমাদের ক্লাস নেই? বলল আয়ান। আয়ানের কথা শুনে সবাই ভয় পেয়ে গেল। দেখে বোঝা যাচ্ছে অনেক রেগে আছে, রাগে চোখ লাল হয়ে গেছে। আসলে স্যার আমাদের খুব ক্ষুধা লাগছিল, তাই খেতে আসছিলাম। বলল মেধা। কেন কলেজে ক্যান্টিন নেই? কলেজ এসে বের হতে হবে। সরি স্যার, আর হবে না, এক্ষুনি চলে যাচ্ছি আমরা। বলল স্নেহা। আর তুমি তো এসবের সাথে পড়ো না, তাহলে তুমি এদের সাথে কি করছো? শখের সামনে কে বসে আছে তা দেখার জন্য সামনে দেখাতে আয়াসকে দেখতে পেল আয়ান। স্যার আসলে আমি ওদের খাওয়াতে নিয়ে আসছিলাম, ছোট ভাই বোনদের আবদার ফেলাতে পারি নাই। বলল আয়াস। তুমি আমাকে স্যার বলছো কেন? তুমি তো। স্যার চলেন, ক্লাস আছে আমাদের। বলল আয়াস। তারপর সবাই কলেজে চলে গেল। শোনো আয়ান, তুমি ওদের আমার বিষয়ে কিছু বলবে না, এটা আমার রিকোয়েস্ট। কিন্তু কেন? আর তুমি কেন ওদের মিথ্যা বলছো? কাদের মিথ্যা বলছে স্যার? পেছন থেকে শখ বলল। আরে শখ তুমি, আরে স্যারের সাথে আমার একটু কথা আছে, তুমি যদি কিছু না মনে করো তাহলে এখন আসতে পারো। শখের ক্লাসের সময় হয়ে গেছে, তাই শখ চলে গেল। আয়ানেরও ক্লাস আছে, তাই সেও আর কথা বাড়ালো না, চলে গেল। আয়াস যেন হাফ ছেড়ে বাঁচলো। এদিকে করবো বলেন, বড় সাহেবের জন্য কিছু করতে পারছি না। বড় সাহেব সবসময় মেয়েটার সাথে লেগে থাকে ডাল হয়ে। এভাবে চলতে থাকলে আমরা কিছু করতে পারবো না। তোদের মাসে মাসে টাকা দিয়ে আমি এমনি এমনি পাচ্ছি, একটা কাজও ঠিক মতো করতে পারিস না। আর কয়টা মাস, তারপর সব অপেক্ষার শেষ। এখন যে করেই হোক ওই মেয়েকে অসুস্থ করে দিতে হবে, তাহলে আমাদের কাজ সফল হবে। ওই মেয়ে সুস্থ থাকলে কিছুই করতে পারবো না। আমরা তো আমাদের সবটুকু দিয়ে চেষ্টা করেছি, কিন্তু বড় সাহেব সবসময় চলে আসছে। এখন ভুল করে যদি বড় সাহেবের কিছু হয়ে যায়। এই খবরদার, আমার কলিজার গায়ে একটা আঁচড়ও যেন না লাগে।
যদি আমার ছেলের কিছু হয় তাহলে তোদের প্রত্যেকের লাশ ফেলে দিব, বলে দিলাম। দেখে শুনে সময় নিয়ে কাজ কর, এখনো সময় আছে, আমি দেখছি কি করা যায়। লোকটি আর কিছু বলতে না দিয়ে কল কেটে দিল। শখ, তোর বড় বোন আসছে তোকে নিতে। কথাটা শোনা মাত্রই শখ যেন আকাশ থেকে পড়লো। মুনতাহা আপু তাও আমাকে নিতে আসছে? তুই মজা করছিস তাই না এসা? আমি মজা করতে যাব কেন রে? বিশ্বাস না হলে তুই বাইরে গিয়ে দেখে আয়। শখ আয়েশার কথা মতো বাইরে গিয়ে দেখলো সত্যি সত্যি মুনতাহা এসছে। আপু তুমি আমাকে নাকি নিতে আসছো? আয়েশা বলল। বলছে যখন তখন ঢং করছিস কেন? যা ব্যাগ নিয়ে আয়, বাসায় যেতে হবে, সন্ধ্যায় আমাদের দাওয়াত আছে, যেতে হবে, তাই বাবা তোকে নিয়ে বাসায় যেতে বলল। তুমি আমাকে কল করে যেতে বলতে পারতে, এত কষ্ট করে আসার কি দরকার ছিল? হয় তোকে এই ভর দুপুরবেলা একা একা যেতে বলবো। আপু তুমি আমাকে নিয়ে ভাবছো, তার মানে তুমি আমাকে ভালোবাসো। কি মজা, আমার আপু আমাকে ভালোবাসে। শোন, নাটক করবি না তুই একদম। তুই আমাদের বাসায় থাকিস, তোর কিছু হলে আমাদেরই দেখতে হবে, বুঝতে পারলি? তাই কথা না বলে ব্যাগ নিয়ে আয়, বাসায় যাব। শখ আর কোনো কথা না বলে ব্যাগ নিয়ে আসতে চলে গেল। কিরে শখ, আজ হেঁটে গেলে কেমন হয় বলতো? আমি ভাবছি আজ হেঁটে যাব, তোর কোনো সমস্যা আছে নাকি রে? না আপু, আমার কোনো সমস্যা নেই, আমার হাঁটতেই তো ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, চল। এরপর দুই বোন মিলে হাঁটা শুরু করলো। মুনতাহা ফোন ঘাটছে আর শখ এদিক ওদিক তাকিয়ে দেখছে। ফোন কাটার জন্য মুনতাহা কিছুটা পিছিয়ে গেছে আর শখ হাঁটতে হাঁটতে সামনে এগিয়ে আসছে। মুনতাহা খেয়াল করলো একটা গাড়ি প্রচন্ড বেগে শখের দিকে এগিয়ে আসছে। শখের অনেকটা কাছে চলে আসছে। এ কি, লোকটির এত দূরে কি? শখের মাথা তো লাগবে, একবার মাথায় লাগলে সব তো মরে যাবে। শখ দূর সরে যাবন। এই শখ। কে শোনে কার কথা? ফুল গাছ দেখায় ব্যস্ত। শখ তো কিনারাই আছে, গাড়িটি এত জায়গায় রেখে কিনার দিকে আসছে কেন? তাহলে কি শখকে মারার জন্য? না। মুনতাহা দৌড়ে যাচ্ছে শখের কাছে। শখ পাশে তাকিয়ে দেখলো মুনতাহা পাশে নেই। এই আপু কোথায় গেল? এই আপু গেল কোথায়? আমার পাশেই তো ছিল, সামনে তাকাতেই। শখ চিৎকার করে বলে উঠলো, আপু। মুনতাহা দৌড়ে এসে শখকে ফেলে দিলে নিজেও পড়ে গেল। ধাক্কা দেওয়ার কারণে শখ কিছুটা দূরে ছিটকে পড়েছে। মুনতাহা উঠে শখের কাছে গেল। খুব ভয় পেয়েছে মেয়েটা, যেন মৃত্যুকে কাছ থেকে দেখেছে। কিছু হয় না শখ, তোর বোন আছে না, আমি থাকতে তোর কিচ্ছু হতে দিবে না। টাকা কিচ্ছু হয় নাই। আমাকে মেরো না, আমি কিছু করি নাই। এই শখ টাকা দেখ, কেউ নেই, চলে গেছে ওরা। শখ তাকে দেখলো সত্যিই কেউ নেই, চলে গেছে। মুনতাহা শখকে নিজের বুকের সাথে মিলিয়ে নিল। শখ মুনতাহাকে শক্ত করে ধরে আছে, ছেড়ে দিলেই মুনতাহা পালিয়ে যাবে। শখ চল, বাসায় যেতে হবে, কিচ্ছু হয় নাই। তোর বোন তোর সাথে আছে না, তুই নিশ্চিন্তে থাক। তোর বোন থাকতে তোকে কোনো বিপদ ছুতেও পারবে না। আমাকে নিয়ে কেন ভাবছো তুমি আপু? আমাকে বাঁচালে কেন? আমি মরে গেলেই তো তোমারই ভালো হতো, আপদ বিদায় হবে। চুপ থাক বেয়াদব মেয়ে, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? আর একটা কথা বললে থাপ্পড় লাগিয়ে দিব। তোর ফালতু ব্যাচাল শুনতে ভালো লাগছে না, তাড়াতাড়ি বাসায় চল। বলেই শখ হাত ধরে নিয়ে চলে আসলো। একটু সময়ের জন্য শখের হাত ছাড়েনি। শখ অনেকবার বলেছে, আপু আমি ছোট বাচ্চা নাকি, আমার হাত ধরে রাখতে হবে, আমি একা যেতে পারবো। উত্তরে মুনতাহা রেগে ওকে কথা শুনিয়ে দিয়েছে। বলেছে, বেয়াদব মেয়ে, বড়দের মুখে মুখে তর্ক করিস, থাপ্পড় খেতে না চাইলে চুপ থাক। তবুও শখের হাত ছেড়ে দেয়নি। শখের আর কি বলার আছে, আর কোনো কথা না বলে বোনের সাথে বাসায় চলে আসলো। বাসায় এসে দেখে মুনতাহা শখ বাসায় এসে দেখে ওর বাবা মা আর ভাই ড্রয়িং রুমে বসে আছে। আহনাফ সাহেব মাথা হাত দিয়ে মাথা নিচু করে বসে আছে। দেখেই বোঝা যাচ্ছে উনি কিছু একটা নিয়ে চিন্তা করছে। শখকে দেখে শখের আম্মু দৌড়ে আসলো। কি রে মা, তোর কিছু হয় নাই তো? দেখি কোথায় ব্যথা পাইছিস, খুব লেগেছে তাই না বাবু? বলল রাহেলা বেগম। সবকিছু তোমার হবে আম্মু, তুমি শুধু শুধু চিন্তা করছো। আমার কিছু হয় নাই, আমার কিছু হতে দেয় নাই, কিন্তু তোমরা জানলে কি করে? কি রে মুনতাহা, তুই ঠিক আছিস তো সোনা? তোর কোথাও লাগে নাই তো দেখি? হয়েছে, আর আদিক্ষাতা দেখাতে হবে না। তোমাদের নাটক কে দেখতে চেয়েছে? আমি চেয়েছি কি তোমরা বরং তোমাদের মেয়েকেই দেখো। আমি মরলেই কি আর বাঁচলেই বাকি, তোমাদের কি আদৌ কোনো যায় আসে? তখনই আহনাফ সাহেব উঠে এলেন। মেয়েদের সুস্থ দেখে কিছুটা শান্তি পেলেন। এভাবে বলো না, আমি জানি তুই শখকে কতটা ভালোবাসি, শুধু মুখে প্রকাশ করি না, তাই ঠিকই নিজের
পরোয়া না করে নিজের বোনকে বাঁচালে। শোনো, আমার সাথে আসছিল, ওর কিছু হলে সব কিছু আমার উপরে এসে পড়তো, সেই জন্য বাঁচিয়েছি, আর কিছু না। ওকে, ওর মরে গেলেই ভালো হতো, মরল না কেন? মুনতাহা, আর একটা কথা বললে তোর সব দাঁত খুলে ফেলে দিব। বলল ফিয়াজ। তোমার এত লাগছে কেন ভাইয়া? কই, আমার জন্য তো এত লাগে না। শখকে মরার কথা বললে এমন ভাব করো যেন আমাকে এই কথা বলার জন্য তুমি নিজেই আমাকে খুন করে ফেলবে। বাজে কথা বলবি না মুনতাহা। শখ যেমন আমার বোন, তুইও ঠিক আমার বোন তেমন। এত বোন বোন করছো, তাহলে বোনকে বাঁচাতে আসলে না কেন? ভিডিও করে নিয়ে এসে বাবা মাকে কেন দেখালে? ও তো ভালো কাজই করেছে মুনতাহা। ও যদি ভিডিও না করতো তাহলে আমরা জানতেই পারতাম না তুই আমাদের শখকে কতটা ভালোবাসি। বলল আরব সাহেব। শোনো বাবা, ভাই বললেই ভাইয়া হওয়া যায় না। ওখানে আরো বড় দুর্ঘটনা হতে পারতো। ভাইয়া কি করলো? বিপদে এগিয়ে আসলোই না, আবার ভিডিও করছে বসে বসে। বা আর তোমার ওটাকে সম্বোধন করছো? আর যদি শখের কিছু হয়ে যেত তাহলে তোমার ছেলেকে এভাবেই সায় দিতে। দেখ মুনতাহা, তুই আমাকে ভুল বুঝছিস। তুই যেটা ভাবছিস আসলে সেরকমটা নয়। আমি আসলে হয়েছে, যা হবার হয়ে গেছে। এই নিয়ে আর একটা কথাও শুনতে চাই না আমি। এখন সবাই ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও, আমাদের অনুষ্ঠান বাড়ি যেতে হবে, দাওয়াত আছে। কেউ আর কোনো কথা না বলে রাগে গজগজ করতে করতে যে যার রুমে চলে গেল। সন্ধ্যাবেলা শখদের গাড়িটি একটি বড় বাড়ির সামনে এসে দাঁড়ালো। সবাই মিলে গাড়ি থেকে নেমে আসলো। বাবা, কত বড় বাসা! এটা বাসা না পুরো রাজপ্রাসাদ? এটা কাদের বাসা গো আব্বু? আরব সাহেব কিছু বলতে যাবে, তার আগে একটা মেয়ে এসে আরব সাহেবকে সালাম দিল। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আপনাদের আসতে কোনো সমস্যা হয় নাই তো? বাহিরে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসুন। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ মা, ভালো আছি। তুমি কেমন আছো? আমাদের আসতে কোনো সমস্যা হয় না মা, শখ মামুনি। তাহলে ভেতরে আসুন স্যার। তারপরে মেয়েটি সবাইকে ভেতরে নিয়ে গেল। শখের একটা অভ্যাস, কোথাও গেলে চুপচাপ বসে থাকতে পারে না, তাই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ করেই কারোর সাথে ধাক্কা গেলে শখ গালি দিতে যাবে, তাকিয়ে দেখলো সেই মেয়েটি। সরি আপু, আসলে আমি বুঝতে পারি নাই। আচ্ছা আপু, সমস্যা নেই। তুমি তো ভারী মিষ্টি দেখতে। তোমার নাম কি আপু? আমার নাম আফরিন আয়াত শখ। আপনার নাম কি আপু? আমার নাম রুহি চৌধুরী। তুমি স্যারের কে হও? স্যার মানে আপনি আব্বুর কথা বলছেন? উনি তো বাবা হয়। কেন, আপনি জানেন না? কিন্তু স্যারের তো। শখ মামুনি, তুই এখানে একা একা কি করছিস? অচেনা জায়গা, একা একা ঘোরার দরকার নেই। যাও আম্মুর কাছে যাও। আব্বু একা একা ভালো লাগছে না। আপু আমার সাথে কথা বলে না ভালো করে। ওরে আমার লক্ষ্মী বোনটা, ডান দিকে আমার রুম। তুমি গিয়ে বসো, আমি এসে তোমার সাথে গল্প করব, কেমন? শখ খুশি হয়ে বলল আচ্ছা আপু। শখ দৌড়ে গিয়ে রুহির রুমে চলে গেল। রুহির রুমের সামনে বড় বড় করে লেখা অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। বাবা, আপু মনে হয় খুব রাগী। আমাকে তো আপু অনুমতি দিয়েছেনি। আমি রুমে গিয়ে বসি। শখ রুমে প্রবেশ করে দেখলো রুমটা খুব সুন্দর করে সাজানো। বাবা, আপু খুব সুন্দর করে থাকে তো দেখছি। বাবা, আপু খুব সুন্দর করে থাকে তো দেখছি। আচ্ছা, আপুর রুমে এত বই কেন? আপু বই পড়তে ভালোবাসে নাকি? মনে হচ্ছে আমি একটা বইয়ের লাইব্রেরিতে চলে আসছি। শখ বিছানায় বসে সবকিছু দেখছিল। ঠিক সেই সময় ওয়াশরুম খোলার শব্দ আসলো। ওরে বাবা, ওয়াশরুমে কে? আপুর হাজবেন্ড নয় তো? আমাকে যদি বলে এখানে কেন, আমি কে কি করতে এসেছি? দূর, আপু বিবাহিত নাকি এটাই তো জানি না। যাই ভাই, মানে মানে কেটে পড়ি। শখ যে বেরোতে যাবে ঠিক তখনই আয়ান তাওয়াল পরে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। আয়ান শখকে দেখে, শখ আয়ানকে দেখে। দুইজনকে দেখে চিৎকার করে উঠলো। এই মেয়ে, তোমার সাহস কি করে হয় আমার অনুমতি ছাড়া আমার রুমে প্রবেশ করার? বেরিয়ে যা বলছি। তুমি এখানে আসলে কি করে? শখ হা হয়ে আয়নার দিকে তাকিয়ে আছে। মাত্রই শাওয়ার নিয়েছে, সামনের চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। লোমবিহীন সাদা বুক দিয়ে পানি গড়িয়ে পড়ছে। অসম্ভব সুন্দর লাগছে আয়ানকে শখের কাছে। শখ ওকে দেখছে, তা ফলো করে আয়ান দুহাত দিয়ে নিজেকে লুকাতে ব্যস্ত। এই মেয়ে, কি দেখছো? হ্যাঁ, তোমার লজ্জা করে না? আমার অর্ধেক ইজ্জত দেখে নিল রে। বিয়ের আগে অন্য একটা মেয়ে আমাকে এভাবে দেখলো, কি লজ্জা। আমি এখন আমার বউয়ের সামনে মুখ দেখাবো কি করে? আয়ানের কথায় বেশ লজ্জা পেয়ে গেল শখ, কিন্তু পরের কথাগুলো শুনে হাসবে না কাঁদবে বুঝতেই পারছে না। এই, আপনি পাগল হয়ে গেছেন? কি সব যাতা বলছেন?
আমার রুচি এত খারাপ হয়েছে যে আপনার মতো গরুর দিকে তাকিয়ে থাকবো? ভুলে যাবেন না স্যার, এটা কলেজ না যে আপনি যা বলবেন তাই শুনবো। না শুনলে শাস্তি দিবেন। সারাদিন ছাগলের মতো ভ্যা ভ্যা করতেই থাকেন আপনি। বলেই বলল শখ, বাঁচতে চাইলে পালা। শখ যেই দৌড় দিতে যাবে তার আগেই আয়ান বলল, তবে রে। শখ দরজার কাছে আসতে আয়ান শখের হাত ধরে ফেললো। আয়ান দরজা লাগিয়ে দিল। আপনি দরজা লাগিয়ে দিলেন কেন স্যার? কেন, তোমার সাথে প্রেম আলাপ করবো তাই জন্য। স্টুপিড মেয়ে, কারো রুমে প্রবেশ করতে হলে অনুমতি নিতে হয়, জানো না? এমন ভাব করছেন মনে হয় এটা আপনার বাসা। তাই তো, এটা আমার বাসা হতে যাবে কেন? আমি এই বাসায় ভাড়া থাকি। থাকেন তো ভাড়া, তাহলে এত কথা বলছেন কেন? আমি আপনার রুমে আসি নাই, আমি রুহি আপুর রুমে আসছি। রুহি আপু আমাকে আপুর রুমে বসতে বলেছে, এসে আমার সাথে গল্প করবে সেজন্য। ও আচ্ছা, আপু তোমাকে আপুর রুমে যেতে বলছে, তুমি ভুল করে চলে আসছো। চলে যখন আসছো এর শাস্তি তো তোমাকে পেতেই হবে। কারো রুমে প্রবেশ করতে হলে অনুমতি নিতে হয়, তাহলে আমার থেকে অনুমতি নিলে না কেন? আমি মনে করেছিলাম এটা আপুর রুম, আপু তো বসতেই বলেছে তাই জন্য আর কি। আমার হাত ছাড়ুন, আমার লাগছে। ভুল যখন করেছো তখন শাস্তি তো তোমাকে পেতেই হবে। মানে কি করবেন আপনি? আমার মতো মাসুম বাচ্চারে আপনি শাস্তি দিতে পারবেন স্যার? আপনার কষ্ট লাগবে না, মায়া লাগবে না? আপনি এত বাসান। এই মেয়ে চুপ করো, তখন থেকে ফালতু বকেই যাচ্ছ। আমাকে ছেড়ে দিলেই তো পারেন। যেমন ভাবে ধরে আছেন মনে হচ্ছে আমি আপনার ঘরের বউ, কোনো বড় ভুল করে ফেলেছি। ছেড়ে দিলেই তো পালিয়ে যাব। শখ রেগে গিয়ে চিৎকার করে উঠল। এইসব কি ধরনের কথা? হ্যাঁ, আমি তোমার স্যার, আর স্যারের সাথে কি করে কথা বলতে হয় তুমি জানো না? আমি আপনার ছাত্রী স্যার, বউ নই। তাহলে আমার হাত এভাবে ধরে আছেন কেন? আমার লাগছে না? হ্যাঁ, শখের কথা শুনে আয়ান রেগে শখের হাত ধরে টান দিয়ে আরো শক্ত করে ধরলো। শখ আয়ানের অনেকটা কাছে চলে এসছে। আল্লাহ মালুম আমাকে এখন এই রাক্ষসটার হাত থেকে বাঁচাবে কে। একটু শয়তানি বুদ্ধি এটা বললো, আইডিয়া। এবার কোথায় যাবে চান্দু? বলেই আয়ানের হাতে নিজের সবটুকু শক্তি দিয়ে কামড় বসিয়ে দিল শখ। তারপর আয়ানকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে দে দৌড়। শখ কে আর পায় কে। শখ হাঁপাতে হাঁপাতে নিচে চলে আসলো। কি হয়েছে? তুমি হাঁপাচ্ছ কেন? তুমি কোথায় গিয়েছিলে? আমি তোমাকে খুঁজে পেলাম না রুমে গিয়ে। শখ হাঁপাতে হাঁপাতে বলল, ও রাক্ষস আমাকে খেয়ে ফেলবে। শখের কথা শুনে রুহি অবাক হয়ে বলল, রাক্ষস কোথায়? আমাদের বাসায় রাক্ষস নেই, তোমার ভুল হচ্ছে কোথাও। আচ্ছা তুমি চলো, আমার রুমে বসে ঠান্ডা হয়ে সব বলবে, কেমন? আপু তোমার রুম তো বাম দিকে, তাহলে আমাকে ডান দিকে বললে কেন? সরি আপু, আমি আসলে তাড়াহুড়োয় বলে ফেলেছিলাম। তারপর রুহি আর শখ মিলে অনেক গল্প করলো দুজনে। বেশ ভালো মিল হয়েছে। আপু আসবো বলল আয়ান। আয়ানকে দেখে শখ বলল, আপু রাক্ষস, বলে রুহির পেছনে লুকালো। কি হয়েছে? তুমি আয়নকে ভয় পাচ্ছ কেন? উনি রাক্ষস আপু, এই তোমাদের বাসায় ভাড়া থাকে আপু। তোমরা রাক্ষসদের বাসা ভাড়া দাও? আয়ান দরজার কাছে দুই হাত দিয়ে বুঝে দাঁড়িয়ে আছে আর শখের কথাগুলো শুনছে। রাগের দৃষ্টি নিয়ে ওর দিকে তাকিয়ে আছে। ও মা, আয়ন রাক্ষস হতে যাবে কেন? আয়ন তো আমার ছোট ভাই, এটা তো ওরই বাসা, ও ভাড়া থাকতে যাবে কেন? রুহির কথা শুনে শখ অবাক। তারপর বলল, আমাকে মিথ্যা কথা বলা হচ্ছে, দাঁড়াও বের করছি। আয়ান কি বলবি বল, আমার কাজ আছে রে। কিছু না, আমি পরে আসবো বলে চলে গেল। আপু আমার না একা একা ভালো লাগছে না, তুমি আমার সাথে যাবে? আসার পথে বাহিরে একটা ফুচকার দোকান দেখেছি, খেয়ে আসি, চলো না যাই আপু, বলল শখ। মুন্তা ফোনের দিকে তাকিয়েছিল। শখের কথা শুনে চোখ গরম করে শখের দিকে তাকালো। এই তুই আমাকে একটুও শান্তি দিবি না নাকি? আমি তো চাকর যে যখন যা বলবি আমার তাই শুনতে হবে। যা নিচে কি আয়, তুই তো ছোট বাচ্চা না, যথেষ্ট বড় হয়েছিস। আসলে আপু অচেনা জায়গা তো, তাই একটু ভয় হচ্ছে, তুমি চলো না আমার সাথে। এই তোকে বললাম না আমি যাব না, তবুও কানের কাছে প্যান প্যান করছিস। থাপ্পড় খাওয়ার শখ না হলে যা এখান থেকে। আমার নাম এমনিতেই শখ আপু, আমার কোনো কিছু শখ করে খাওয়ার ইচ্ছে হয় না, বরং সবাই শখ করে শখকে খায়। বেয়াদব মেয়ে, আবার কথা বলছিস? কিসব উল্টোপাল্টা কথা বলছিস? তুই কি খাওয়ার জিনিস নাকি যে তোকে সবাই খাবে? এইবার বুঝলে তো?
আমি তাহলে নিজেই নিজেকে কি করে খাবো? শখ, কি হয়েছে? তোমরা দুজন ঝগড়া করছো কেন? বলল রুহি। আর বলো না আপু, আমি আসার পথে একটা ফুচকার দোকান দেখেছি। এখনো অনুষ্ঠান শুরু হতে অনেক দেরি আছে। সবাই সবার মতো ঘুরছে, মজা করছে। তাই আপুকে বললাম ফুচকা খেতে যাব। চলো খেয়ে আসি। আপু যাবে না বলছে। ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা চলো, আমি যাচ্ছি তোমার সাথে। আমার এখন কোনো কাজ নেই। সত্যি আপু তুমি যাবে? হ্যাঁ যাব, চলো। বলল রুহি। তারপর শখ খুশি হয়ে রুহির সাথে যেতেও লাগলো। গেটের কাছে আসতেই দেখতে পেল রুহির শ্বশুরবাড়ির লোক সবাই চলে আসছে। এখন রুহি কি করে যাবে? বলছি কি শখ, আমার শ্বশুর বাড়ির লোক সবাই চলে আসছে। এখন যদি ওরা আমাকে না পায় কি মনে করবে? আমরা একটু পরে যাই। শখের মনটা খারাপ হয়ে গেল, ছোট করে বলল। আচ্ছা আপু সমস্যা নাই, তুমি ওনাদের কাছে যাও। তারপর রুহি দেখলো আয়ান দাঁড়িয়ে আছে। রুহি একটা হাসি দিয়ে বলল, আমার ছোট আপুর বুঝি মন খারাপ হয়ে গেছে? না আপু, মন খারাপ হবে কেন? আমি না গিয়ে তোমাকে আমার পরিচিত কারোর সাথে পাঠাই, তাহলে তুমি যাবে? হ্যাঁ যাব, কিন্তু আমাকে নিয়ে গিয়ে আবার বিক্রি করে দিবে না তো আপু? পাগলি মেয়ে, একটা দিবে না। তারপর রুহি আয়ানকে ডাক দিল। আয়ান ভাই, এদিকে আয়, একটু শোন তো। কি হয়েছে আপু, কিছু বলবে? ডাকলে যে? তুই কি খুব ব্যস্ত? না আসলে তোকে একটা কাজে দিতাম। আপু বলো না, আমি তোমার জন্য সবসময় ফ্রি। আসলে তোর দুলাভাইয়ের বাসায় সবাই চলে আসছে, এখন আমার ওদের কাছে যেতে হবে। তুই একটু শখকে ফুচকার দোকান থেকে ঘুরিয়ে নিয়ে আয় না ভাই। মেয়েটা একা একা বোরিং ফিল করছে, ওর ভালো লাগবে। অসম্ভব। আমি জীবনেও এই রাক্ষসটার সাথে যাব না। আমি না খেয়ে ময়রা যাবো, তাও ওই রাক্ষস ব্যাটার লগে যাবো না আপু। চুপ থাকো, একদম কথা বলবে না। আর ভাই, তুই আমার মুখের ওপর কথা বলিস? তোর খুব সাহস হয়েছে তাই না? বেচারা আয়ান বোনকে খুব ভালোবাসে, আবার খুব ভয়ও পায়। তাই আর না করতে পারলো না, রাজি হয়ে গেল। আপু আমি যাব না। এই রক্তচোষা আত্মা আমার ঘাড় মোটকে দিবে একা পাইলে। আমাকে এই রাক্ষসটার সাথে একা পাঠিও না প্লিজ। কি? আমি রক্তচোষা আত্মা? আমি রাক্ষস? তোমাকে তো আমি... আপু বাঁচাও, আমাকে মেরে ফেললো। আমার এখনো বিয়ে হয় নাই, বাচ্চা কাচ্চার মুখ দেখি নাই। আমার হবু স্বামী বিধবা হয়ে যাবে। আমি এত তাড়াতাড়ি মরতে চাই না আপু। থামবি তোরা? আমার ওপর তোমার বিশ্বাস নেই শখ? আছে আপু। তাহলে তুমি আমার ওপরে বিশ্বাস রাখো, আয়নের সাথে যাও। ও যদি তোমাকে কিছু বলে, তোমাকে ভয় দেখায়, তারপরে এসে আমাকে বলবে, আমি বিচার করে দেব, কেমন? রুহির কথা কিছুটা ভরসা পেল শখ, এখন যেতে রাজি হলো। শোন ভাই, শখকে একদম রাগ দেখাবি না, ভয় দেখাবি না, বকাবকি করবি না, কেমন? তোমাকে একবার পাই খালি চান্দু, আমি আয়ান কি জিনিস দেখিয়ে দিব। বলল আয়ান। বলেই রুহি চলে গেল। রুহির সামনে অবশেষের মতো দাঁড়িয়েছিল আয়ান, যেন কিছুই বোঝে না। অন্য সময় হলে পৃথিবী উল্টে দিত। যাবে নাকি সঙ্গের মতো দাঁড়িয়ে থাকবে এখানে? অবশ্য না গেলে আমারই ভালো, বেঁচে যাই। আমি বলছি যাব না, চলুন। আসল রূপ চলে আসলো। আপুর সামনে এমন ভাব করলো যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না। শখ রেগে গিয়ে জোরে চিৎকার করে বলল, যাচ্ছি যাচ্ছি। আমি কোনো কথা বললেই খালি রাগ দেখায়। আমি ছোট বাচ্চা, ভয় পাই না। হ্যাঁ, শখের কথা আয়ানের হাসি পেলেও তা প্রকাশ করলো না আয়ান। হেঁটে গেলে 5 মিনিট সময় লাগে ফুচকা দোকানে পৌঁছাতে। অর্ধেক রাস্তা আসতে আয়ানের বন্ধুর সাথে দেখা হলো। হেই আয়ান, কেমন আছিস? কতদিন পরে দেখা বলতো। আরে আরিয়াজ যে, আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? তা কি মনে করে দেশে ফিরলি? আরে তোর ভাবির খুব শখ বাংলাদেশ ঘুরে দেখার, তাই নিয়ে চলে আসলাম। বাহ, খুব ভালো করছিস। চল আমাদের বাসায় যাবি আজ। না রে, আজ সময় নেই। আগে মা বাবার সাথে দেখা করব, তারপরে কাল তোদের বাসায় আসবো। এটা ভাবি নাকি আয়ান? ভাবি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। আমার থেকেও বেশি সুন্দর। বলল বেলা। আরিয়ানের কথা শুনে আয়ান বিষম খেলো হালকা করে। না বাবু, তোমার থেকে বেশি নয়, তুমি তো পৃথিবীর সবচেয়ে বেশি সুন্দর। ও বেবি, আই লাভ ইউ বেবি। আই লাভ ইউ টু সুইট হার্ট। মরে যাই মরে যাই, ন্যাকা দেখলে বাঁচি না।
মেছো বেড়ালের মতো দেখতে, তাই আবার কি ভাব? আমার থেকেও বেশি সুন্দর বাবু। ঢং করে বিড়বিড় করে বলল শখ। আরিয়ান ও আমার ছাত্রী হয়, তুমি ভুল ভাবছো। আরে আজ আমাদের বুঝি আয়ান, ছাত্রীকে নিয়ে তুমি রাত 8টায় ঘুরতে বেরিয়েছো। হয়েছে, থাক আর বলতে হবে না। মিট মাই ওয়াইফ বেলা, আর বেলা মিট মাই ফ্রেন্ড আয়ান। হ্যালো আয়ান, আপনি কেমন আছেন? আসলে আয়ান, ও বাংলাটা পুরোপুরি শিখে উঠতে পারে নাই, তুই কিছু মনে করিস না। আরে সমস্যা নেই, তুই ভাবিকে ইংরেজিতেই বলতে বল, আমার কোনো সমস্যা হবে না। না, ওর বাংলা শিখতে হবে, তাই না? তুই ওর কথার উত্তর বাংলাতে দে, কেমন? আলহামদুলিল্লাহ ভালো ভাবি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আচ্ছা আয়ান, থাক, ভাই আজ আসি, কাল তোর সাথে দেখা হবে। বলেই চলে গেল। ওরা চলে যাওয়ার সাথে সাথেই শখ বলে উঠলো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবু হেঁটে যাচ্ছে, ওটা দেখবেন নাকি যাবেন? আয়ান আর কিছুটা আবার হাঁটা শুরু করলো। অবশেষে শখ এসে ফুচকার দোকানে পৌঁছালো। এ কি মামা, দোকান বন্ধ করছেন কেন? আমি আসলাম ফুচকা খাবো। আমার দোকানের বন্ধের সময় হয়ে আসছে রে মা, আমি এখন চলে যাব। প্রায় অর্ধেক দোকান বন্ধ করে ফেলেছে রনি। শখের মনটাই খারাপ হয়ে গেল, না আসলেই মনে হয় ভালো হতো। চলুন স্যার, আমরা চলে যাই, মামা বাসায় যাবে, দোকান বন্ধ করে ফেলছেন। শখের কথায় আয়ান পাত্তা না দিয়ে বলল, রহিম কাকা, একটু পরে দোকান বন্ধ করলে কিছু হবে না, আপনি ওকে 1 প্লেট ফুচকা বানিয়ে দিন। আরে আয়ন বাবা, তুমি এটা বউ নাকি? বেশ মানিয়েছে দুটোকে, একদম রাজ্যটক। রহিম কাকা, ও আমার ছাত্রী, আজ আমাদের বাসায় অনুষ্ঠান আছে, ওরা আসছে, এদিকে কিছু চিনে না তাই নিয়ে আসছি। ও বাবা, আমি বুঝতে পারি নাই, কিছু মনে করো না বাবা, কিন্তু তোমাদের দুজনকে বেশ ভালো লাগছে দেখতে। এই রাক্ষস যেন আমার শত্রুরও স্বামী না হয়। দোয়া করে দিলাম, যার কপালে আছে তার জীবন শেষ গো মামা। যদি তোমার কপালেই থাকে মা, তখন তুমি কি করবে? এখন কথা বলেন না মামা, আমি কচু গাছের সাথে ঝুলে পড়বো। আয়ান রেগে শখের দিকে তাকিয়ে আছে। রহিম কাকা জন্য কিছু বলতেও পারছে না। আয়ানকে রাগানোর জন্য ইচ্ছে করে শখ উল্টাপাল্টা বলছে। এমন কথা বলতে হয় না রে মা, কে কার ভাগ্য আছে কে বলতে পারে না। উনি যেন কারো ভাগ্যে না থাকে। কথা বলতে বলতে রহিম কাকা শখের ফুচকা বানিয়ে দিল। ফুচকা দেখলেই শখের জিভে পানি চলে আসে, আর কোনো কথা না বলে খেতে শুরু করলো। স্যার আপনি খাবেন? অনেক সুন্দর খেতে, সেই মজা। তুমি খাও বেশি করে, তাড়াতাড়ি চলো, রাত হয়ে যাচ্ছে। মামা আরেক প্লেট দেন, বলল শখ। না কাকা, আর দিবেন? এখন দোকান বন্ধ করে দিন। এই আপনি আমাকে আর খেতে দিবেন না প্লিজ, আরেক প্লেট খাবো, তারপরে চলে যাব স্যার। না, বেশি খেলে সমস্যা হবে, রাতে খেতে পারবে না। আর একটা কথা না বলে খেয়ে চুপচাপ চলো। রাক্ষস বেডা, আমাকে আপনি খেতে দেবেন না, আমিও যাব না। কি আমি? আর কিছু বলতে পারলো না আয়ান। শখ একটা ফুচকা তুলে আয়ানের মুখে পুরে দিল, যার জন্য আয়ান কথা বলতে পারছে না। এখন কেমন লাগে? আমাকে খেতে দেন, আমাকে খেতে দেন নাই যেমন। বলেই রহিম চাচাকে টাকা দিয়ে দে দৌড় শখ। এই মেয়ে একা একা যাবে না বলছি, দাঁড়াও। তারপরে আয়ান শখের দেয়া টাকাটা নিয়ে নিজের মানিব্যাগ থেকে ফুচকার বিল মিটিয়ে শখের পেছন পেছন দৌড় দিল। এই মেয়েটা আমাকে এত জ্বালায়, কোথায় গেল? যদি কিছু একটা হয়ে যায়। কিছুটা ভয় পেয়ে গেল আয়ান। শখ শখ বলেই জোরে জোরে চিৎকার করছে, কিন্তু শখের কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। ঝড়ের গতিতে দৌড়ে এসে শখকে এবার দৌড়াতে দেখে আয়ান কিছুটা ভয় পেয়ে গেল। কি হয়েছে বেটা, এবার দৌড়াচ্ছে কেন? শখ আয়ানের কাছে এসে বলল, স্যার বাঁচতে চাইলে পালান, ওরা আসছে, মেরে ফেলবে। কারা আসছে? কে মেরে ফেলবে? আপনার যদি বাঁচার ইচ্ছে থাকে তাহলে দৌড় শুরু করুন, না হলে এখানেই দাঁড়িয়ে থাকুন। আপনার বউটার জন্য খারাপ লাগছে, বেচারি বিয়ে না করেই বিধবা হয়ে যাবে। বলেই শখ দে দৌড়। শখের কথা আগাবাদা কিছু বুঝলো না আয়ার। যেমন ভাবে বললো মনে হয় নিশ্চয় ডাকাত পড়ে চোর পেছনে। আয়ার আর কিছু না ভেবে শখের পেছনে দৌড় দিল। স্যার আপনি কত ভালো দৌড় জানেন, আমার পরে এসে আমার আগে চলে গেলেন। আয়ার কোনো কথা না বলে দৌড়ের গতি কিছুটা বাড়িয়ে দিয়ে শখের থেকে কিছুটা দূরে চলে গেল। এতে শখ বেশ ভয় পেয়ে গেল। এই স্যার, আপনি আমাকে রেখে আগে চলে গেলেন কেন? তুমি তো বললে জীবন বাঁচাইতে, তাই আর কি, হালকা প্রচেষ্টা। বাবা বলছি জন্য আমাকে বিপদের মধ্যে ফেলে দিয়ে আপনি একা পালাবেন? আমাকেও সাথে নিন। আজও আমি জীবন বাঁচাইতে পালাচ্ছি, তোমার সাথে পালাচ্ছি না।
তাহলে তোমাকে সাথে নিব কেন? স্যার আপনি সত্যিই খুব খারাপ লোক। আমি রুহি আপুকে গিয়ে সব বলে দিব। এবার আয়ান থেমে গিয়ে পেছনে করে শখের কাছে এলো।